মানুষের এত চোখু লজ্জা একটু থাকবে না, এত চোখের পর্দা কি করে চলে যায়? সিনেমায় কেন গেলেন এই প্রশ্নটার উত্তর আমার আগে কাছে মনে হয়েছে ছবিতে গেলে ছবির জন্য আমাকে যা যা করতে বলা হবে আমি সেগুলো পারবো না। নায়কদের কখনোই আমার বয়ফ্রেন্ড মনে হতো না, আমার সবসময় খুব ইউনিফর্ম পরা মানুষ ভালো লাগতো। রিসেন্টলি তো আমি একটা ওয়েব ফিল্ম করে আসলাম কলকাতায়, এটা বাংলাদেশের ওয়েব ফিল্ম, বেঙ্গল মাল্টিমিডিয়ার। সো কিন্তু পুরো টিমটা ছিল ওখানকার, ডিরেক্টর, রাইটার, আমার কো আর্টিস্ট সব ওখানে। পুরুষ শাসিত কোনো চরিত্র নাই এই গল্পে। তো একটা মেয়ে হচ্ছে অ্যান্টাগনিস্ট, যেটা চান্দেরি ঘোষ করেছে কলকাতার, আর যে হচ্ছে সিরিয়ালি কিলিং করে। ওয়েব ফিল্মটার নাম হচ্ছে গিরগিটি। তো এই মেয়েটি হচ্ছে গিরগিটির মতো তার বেশ বদলায়, রূপ বদলায়, বদলিয়ে সে বিভিন্ন ধরনের ক্রাইম করে বেড়ায় বিভিন্ন জায়গায়। আর আমাকে অ্যাসাইন করা হয় এই গিরগিটিকে ধরার জন্য। আমি হচ্ছে পুলিশ অফিসারের ক্যারেক্টারটা করি। বাংলাদেশে কি কোনো মানে অনেকগুলো তো ওটিটি প্ল্যাটফর্ম আছে, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, এবং আপনারও তো একটা জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আমার একটা হাউস আছে, হ্যাঁ। আমার কাছে কোথাও গিয়ে এবার এসে মনে হচ্ছে যে সব জায়গায় খুব দলবদ্ধভাবে কাজ হচ্ছে, সেখানে দেখি ঘুরে ফিরে একই মুখগুলোই কাজ করছে। সো আমাকে যদি কেউ না বলে তাতে আসলে আমার কোনো অসুবিধা নেই, কারণ দিস ইজ নট মাই ব্রেড অ্যান্ড বাটার। হ্যাঁ, আমি যদি চাই আমি আমার মতো করে আমার হাউস থেকে আমি কাজ করতে পারি, বাট আমি মনে করি এটা উচিত না। হ্যাঁ, এটা উচিত না, এতে করে সবার এক্সপোজার কমে যাচ্ছে। হ্যাঁ, একটা ডিরেক্টরের এক্সপোজার কমে যায়, বাংলাদেশের সংস্কৃতির এক্সপোজার কমে যায়, শিল্পীদের এক্সপোজার কমে যায়। ভালো ভালো শিল্পীদের কাজে লাগানো উচিত। এবং আমি এই কথাগুলো বারবার ইন্টারভিউতে কিন্তু বলছি যে যেসব আর্টিস্টদেরকে আমরা ওয়েবে ওটিটিতে দেখি না, তাদেরকে আনেন, তাদেরকে দেখান, তাদেরকে চরিত্রগুলো দিন। একই মুখ বারবার দেখছি। এভাবে করেই কিন্তু একটা সময় আমাদের বিটিভি নষ্ট হয়েছে, এভাবে করেই একটা সময় আমাদের চ্যানেলগুলো নষ্ট হয়েছে। আই হোপ অ্যান্ড আই উইশ অ্যান্ড আই প্রে যে ওটিটি এভাবে করে নষ্ট না হোক বাংলাদেশের। কিন্তু এভাবে চলতে থাকলে হয়তো ওরকম পরিস্থিতি হয়ে যাবে। পুরস্কারের ক্ষেত্রেও আমরা যেটি বলছিলেন যে একই মুখ দেখি একই মুখ দেখি, আপনার কাছে কি মনে হয় আমাদের দেশে যে পুরস্কার দেয়া হচ্ছে, যেই অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে, আপনি এটা নিয়ে কি বলবেন? ঠিকঠাক আছে সব? না, মোটেও ঠিকঠাক নেই। সারা বিশ্বেই আছে ম্যানিপুলেশন আছে, সারা বিশ্বেই নেপোটিজম আছে, আরও অনেক ধরনের অনেক কিছু আছে। সেটা কম বেশি থাকবেই। কিন্তু হয় কি, আমি যেটা বিশ্বাস করি যে এনিথিং টু মাচ ইজ পয়জন। যখন যেটা অনেক বেশি অতিরিক্ত হয়ে যাবে সেটা আসলে পয়জন, বিষ হয়ে যায়। হ্যাঁ, তো যেটা হয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা তুমি বলছো, ন্যায্যতা কমে গেছে, ফেয়ারনেস কমে গেছে, এবং যে কারণে মানুষের চোখে লাগছে। আর এখন ইন্টারনেটের যুগ, অনলাইনের যুগ, মানুষ যেখান থেকে যা পাচ্ছে সে ঠাস ঠাস করে বলে দিচ্ছে, যেখানে ন্যায্যতা দেখছে না, যেখানে অন্যায় দেখছে, যেখানে ন্যায় দেখছে না। সো আমি মনে করি যে ওই ফেয়ারনেসটা তো থাকা উচিত মিনিমাম লেভেলের। আর যদি পুরস্কারের ক্ষেত্রে শুধু বলবো না, সব ক্ষেত্রেই মানুষের এত চোখু লজ্জা একটু থাকবে না, এত চোখের পর্দা কি করে চলে যায়, মানে এটা কি করে সম্ভব? আর যদি এটাই সম্ভব, তাহলে এইটা কি একবারও ভাববে না যে এভাবে করে আমরা কতদিন টিকে থাকবো? আচ্ছা, 20 বছর, 25 বছর, তারপর তো এটা আসলে ধ্বংস হয়েই যাবে। তখন কি হবে? হ্যাঁ, এবং আমি মূল গল্পে আসি, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি যে আমি আসলাম, আমি ফাটিয়ে ফেললাম, আমি চলে গেলাম, আমি এটাতে বিশ্বাস করি না। আমি কিসে বিশ্বাস করি? আমি আসলাম এবং আমি কতদিন টিকে থাকলাম, কতদিন আমি কাজ করলাম, বা আমি যদি কাজ নাও করি তারপরও যাতে মানুষ আমাকে ভালোবাসে এবং মনে রাখে আগের কাজগুলো, যেরকম আপনার আগের কাজগুলো, দ্যাট ইজ মাই ইমেজ। আমার ইমেজটা যেন আমার ঠিকঠাক থাকে, যে আমি কাজ না করলেও এই যে আমি আবার কাজে আমি ব্যাক করেছি, ঠিক বলবো না। একটা আর্টিস্ট আসলে ব্যাক করেছে, এটা আমার ক্ষেত্রে না, আরও আমি এর আগেও অনেক ইন্টারভিউতে অনেকে দেখেছি যে অমুকে ব্যাক করেছে, অমুকে আবার ফিরে এসেছে। আমি এটা এইভাবে না বলে আমি বলতে পারি যে বিরতি নিয়েছিল। হ্যাঁ, কারণ একটা আর্টিস্ট কখনো চলে যায় না, কখনো ফিরে আসে না, সে সবসময় শিল্পী। তো সে হয়তো বিরতি নিয়েছে। আমি আমার প্রায়োরিটি চেঞ্জ করেছিলাম, কারণ আমার দুটো সন্তান আছে, আমার হাজব্যান্ড আছে, আমার সংসার আছে, আমি তখন ওখানে প্রাধান্য দিয়েছি। তো আমি যখন দেখেছি ওরা সেটেল, এখন আমি আবার কাজ করতে পারি, তো এখন আমি এখানে কাজ করছি। আপনার সাথে কি প্রীতি জিন্তার কোনো কানেকশন আছে, যোগাযোগ আছে? না না, প্রীতি জিন্তাও কিন্তু অনেকদিন কাজে বিরতি নিয়েছিল তার বাচ্চাদের জন্য, এবং সে আবার কাজে ফিরছে। আপনার ক্ষেত্রেও একই অবস্থা হলো, সেই জন্য বললাম যে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে কি? টেলিপ্যাথি হতে পারে। টেলিপ্যাথি হতে পারে। আচ্ছা, হিন্দি সিনেমা তো দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আপনার পছন্দের অভিনেতা অভিনেত্রীকে? যখন যে ছবিটা দেখি, ওই ছবিটা যদি অনেক ভালো লেগেছে, তখন আমি
তার প্রেমে পড়ে যাই, সে আমার পছন্দের অভিনেতা হয়ে যায়। তা আমি যদি বলি আমির খান, যখন আমি 3 ইডিয়টস দেখেছি, আমি কিছুদিন শুধু আমির খান ছাড়া আর কিছু ভালো লাগতো না। তারপরে যেমন হচ্ছে কবি খুশি কবি গম যখন দেখেছি, ঋত্বিক আর শাহরুখ খানের এতই ফ্যান হয়েছিলাম যে ওদের দুজনকেই মনে হতো ওরাই আমার সব থেকে পছন্দের। আমার পছন্দগুলো না ছবি টু ছবি ভ্যারি করে। অভিনেত্রীদের কথা একটু। অভিনেত্রী মানে কোথাকার বলবো, আমাদের বলিউডের অভিনেত্রী অনেকেই আমার পছন্দের। মাধুরী দীক্ষিত আমার অল টাইম ফেভারিট, আমার অ্যাজ আ মানে তার পার্সোনালিটি আমার অনেক ভালো লাগে। কাজল আমার অনেক পছন্দ, দীপিকা পছন্দ। তার আগে আরেকটু যদি বলি, আমার বাবা মার সময় জয়াপ্রদা, রেখা, ওরা আমার পছন্দের, আমি ওদের মুভিও দেখি। রিসেন্টলি আলিয়া ভাটকে ভালো লাগে। আপনার সাথে মাধুরী দীক্ষিতের মনে হয়? হ্যাঁ, এটা আমাকে সবাই বলে। সবার মধ্যে কে কে? আমার বন্ধু বান্ধবরা বলে যে আমার সাথে তার অনেক মিল আছে। মানে যেমন হচ্ছে যে আমি আমেরিকা চলে যাই বিয়ে করে, সে যখন টপে, মাধুরী দীক্ষিত যখন টপে ছিল তখন সে চলে যায় বিয়ে করে, ওখানে গিয়ে বাচ্চা হয়। শি মেড দেয়ার ফ্যামিলি, শি মেড হার ফ্যামিলি দেয়ার। তারপরে সে আবার ব্যাক করে, আবার কাজ করে তার হাজবেন্ডকে নিয়ে। একটু পার্থক্য অবশ্য আছে। কিরকম? সে ডক্টর বিয়ে করেছে, আমি পুলিশ অফিসার বিয়ে করেছি, এটা পার্থক্য। আমাদের দেশে যেহেতু আপনি স্পষ্ট ভাষায় কথা বলেন এবং মুখের উপরে কথা বলেন, সত্য কথা বলেন, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি আসলে জানতে চাই, আমাদের দেশে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, আপনাদের সময়ও যারা অভিনয় করেছেন, তাদের সম্পর্কে যদি একটু বলতেন ছোট করে, আপনার কাছে যেটা মনে হয় তার নামটা শুনলে। আমি কয়েকজনের নাম আসলে বলতে চাই। ঈশিতা আমার ছোটোবেলারই বন্ধু। আমার আর ওর কাজের সময়টা কিছুটা মানে অনেকটাই একই সাথে। ওর সাথে আমার অনেক মিল রয়েছে। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা চেতনা ওই জায়গাগুলোতে ওর সাথে আমার অনেক রকমের মিল আছে। আমাদের নিজেদের মধ্যে একটা যোগাযোগ আছে, একটা বন্ধুত্ব আছে। আমরা মাঝে মাঝে একসাথে হই, আড্ডা দিই। সো তখন আমাদের অনেক ছোটোবেলার গল্প হয় যে আমাদের মারা কীভাবে ঠাস করে আমাদেরকে মারতো, কীভাবে আমাদেরকে বকতো। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমাদের অনেক মজার স্মৃতিচারণ হয়। শ্রাবন্তী, নাদিয়া, ঈশিতা, আমরা সব আমাদের বেড়ে ওঠাগুলো সব একসাথে। জয়াপু একটু বড় আমাদের। আর জয়াপুর বাবা আর আমার বাবা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, আঙ্কেল বাবলা চাচা। সো আব্বুরা একসাথে যুদ্ধ করেছে, আপুর আব্বু আমার আব্বু। আর আব্বু আর আমার বাবা আর ওর বাবা এমন বন্ধু ছিল যে সকালবেলা হয় আব্বু গিয়ে চাচার বাসায় চা খাবে অথবা চাচা এসে আমাদের বাসায় চা খাবে। সো আমার জয়াপুর সাথে যতটা না বন্ধুত্ব, তার থেকে বাবাদের বন্ধুত্ব অনেক বেশি ছিল। আচ্ছা, বাবাদের বন্ধুত্বের কারণে আপনাদেরও একটা ভালো সম্পর্ক। হ্যাঁ, তবে জয়াপুর সম্পর্কে আমি এর আগেও বেশ কয়েকটা অনুষ্ঠানে বলেছি। ও সম্পর্কে আমি একটা কথাই বলি যে ওর মতো মানুষ, ওর একটা সবথেকে বড় গুণ হচ্ছে যে ওকে যদি কেউ এসে বলে যে জয়াপু জয়াপু জানেন আপনাকে নিয়ে না অমুকে বলেছে আপনি খুব খারাপ একটা মানুষ, মানে জয়াপুর রিয়াকশন হচ্ছে এরকম, তাই না, ও আমাকে নিয়ে বলছে আমি খারাপ মানুষ, ঠিক আছে আমি খারাপ মানুষ। মানে আমরা যেরকম হচ্ছে যে আমরা বলি যে কি ওই কথা বলছে, ও তো এটা করছে, আমরা তো এটা বলি, তাই না, ও কিন্তু এরকম না, বাবারে ধরবো বা ওকে ধরবো, ওকে মারবো, ও তো এটা করে, ওকে এটা কখনো বলছে, ও কিন্তু এরকম না। জয়াপু হচ্ছে সাচ টাইপ অফ পার্সন যে কখনো কাউকে নিয়ে খারাপ কথা বলে না, নেগেটিভ কথা বলে, এবং ওকেও যদি কেউ এসে বলে ও বলে যে খুব ভালো বলছে। সিনেমা তো দেখতেন ছোটবেলা, আমাদের যারা অভিনেত্রী ছিলেন, আপনি সিনেমায় কেন গেলেন এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে ছোটবেলা থেকে খুব ইন্ট্রোভার্ট এবং আমি বেসিক্যালি আমি খুব কনজারভেটিভ। তো আমার কাছে মনে হয়েছে কি আমি ছবিতে গেলে ছবির জন্য আমাকে যা যা করতে বলা হবে আমি সেগুলো পারবো না। সো এটাই আসলে আজকে এই জীবনে আমার এই সময় এই বয়সে এসে আমি একদম সবার সামনে সত্যি কথাটা বললাম যে এটার কারণে আমার একটা ভয় কাজ করতো যে আমি ছবি করবো না। মৌসুমী আপাকে আপনার কেমন লাগে? ভালো লাগতো, মৌসুমী আপাকে আমার ভালো লাগতো। পূর্ণিমাকেও ভালো লাগে, শাবনূর আপাকেও ভালো লাগে, সবাইকেই তো ভালো লাগে আসলে, আমাদের সবাইকেই ভালো লাগে, আর আপনারও সবাইকেই ভালো লাগে। না ও আসলে হয় কি, সবচেয়ে বেশি ভালো লাগতো কাকে? পূর্ণিমাকে আমার অনেক রিয়েল বিউটি লাগে, মানে দেখতে অনেক প্রিটি লাগে। মৌসুমী আপাকে ক্যামেরা ফেস অনেক সুন্দর, কিন্তু এদের সবারই না বিহেভ, আমরা মনে করি না যে সিনেমার নায়িকা, বাট ওরা কিন্তু এরকম না, ওরাও কিন্তু আমাদের মতোই অনেক স্বাভাবিক সাধারণ। শাবনূর আপার সাথে যখন আমার দেখা হলো প্রথম, আমি তখন অন্ধকারের ফুল একটা নাটকের শুটিং করি আশ্রয়ে, উত্তরায় 7 নম্বর সেক্টরে। তো আমি উপরে শটে গেছি, ও নিচে আসছে, তো নিচে এসে ও আম্মুকে দেখেছে, আম্মুকে দেখে ও আমাকে দেখেনি তখনও, আম্মুকে দেখে বলেছে আপনি রিচির আম্মু? আম্মু বলছে হ্যাঁ। বলছে আন্টি ওকে বলেন আমি ওর অনেক ফ্যান, আমি ওর অভিনয়ের অনেক ফ্যান। এটা উনি না বললেও পারতেন,
সো উনি বলেছেন সেগুলো তো আসলে একটা মানুষের আসলে অনেক আমি বলবো মহানবলী, হ্যাঁ, অনেক বড় গুণ। হ্যাঁ, বড় গুণ, এবং এটা আসলে সবাই পারে না। না, সবাই তো প্রশংসা করতে পারে না, মানুষ তো ভীষণ গরিব হয় মানে প্রশংসা করার দিক থেকে গরিব। আমরা এই যে সিনেমার কথা বলার কারণ হচ্ছে যে আমরা যখন নাটক দেখতাম, আপনাদের নাটক দেখতাম, তখন মনে হতো যে আমার গার্লফ্রেন্ডটা যদি এরকম হতো, রিচি আপার মতো যদি আমার গার্লফ্রেন্ডটা হতো, বা শ্রাবন্তী আপার মতো যদি আমার গার্লফ্রেন্ডটা হতো, জয়া আপার মতো যদি হতো। এরকম আপনাদের কখনো হয়েছে যে সিনেমা দেখেছেন, কাউকে দেখে মনে হতো যে হ্যাঁ আমার বয়ফ্রেন্ডটা যদি এরকম হতো? সত্যি কথা যদি বলতেন, আপনি সবসময় সত্যি কথা বলেন। আমি সবসময় সত্যি কথা বলে, আজকেও বলি, আমার নায়কদের কখনোই আমার বয়ফ্রেন্ড মনে হতো না। আমার সবসময় খুব ইউনিফর্ম পরা মানুষ ভালো লাগতো, এবং দ্যাটস ওয়াই আমি বিয়ে করেছি একজন ইউনিফর্ম পরা মানুষ। এবং আমি আমার বরকে সবসময় এই কথাটা বলি, আই লাভ টু সি ইউ অ্যাট ইউনিফর্ম। হ্যাঁ, তো আমার বর মাঝে মাঝে খুব ইউনিফর্ম পরে আমার সামনে ঘুরতে থাকে, এই জন্য। যখন একটু রাগ টাগ করেন তখন একটু বেশি। বাসায় তো আর ইউনিফর্ম পরার দরকার নাই, কিন্তু বাসায়ও ইউনিফর্ম পরে ঘুরতে। সে আসলে খুব কম ইউনিফর্ম পরে বাসায় আসে, কারণ সে আসলে কাউকে বলতেই চায় না যে সে পুলিশ অফিসার বা সে ডিটেকটিভ। বাট মাঝে মাঝে তো পড়তেই হয়, যখন ওর হেডকোয়ার্টারে ডিউটি থাকে তখন ওর ভোর 4টায় চলে যেতে হয়, তখন ইউনিফর্ম পরে আসে। বাট আমার ছেলে অনেক মজার কথা বলতো, মানে আমার ছেলে কখনো ছোটোবেলায় জানতো না যে ওর বাবা যে পুলিশ অফিসার। তো একদিন আমি ওকে সবসময় ভাত খাওয়াতাম, ভাত না খেলে তো পুলিশ চলে আসবে। আমার মাথাও আসলে কাজ করে না যে আমার বর পুলিশ। হ্যাঁ, কাকে দেখে ভয় দেখাচ্ছে? হ্যাঁ, আমি বলতেছি যে বাবা তুমি ভাত খাচ্ছ না, পুলিশ চলে আসবে, পুলিশ আসলে কিন্তু আমি তোমাকে আটকে রাখতে পারবো না। আর এর মধ্যেই ওর বাবা ইউনিফর্ম পরে বাসায় ঢুকছে, তো ওর বাবাকে দেখে বলতেছে, বাবা তুমি পুলিশ হয়ে আসলা কেন, আমি তো ভাত খেলাম। তো পরে ওর বাবা আমার দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ, যে মানে তুমি ওকে কি বলছো? আমি বলছি আচ্ছা আমি এটা পরে বলছি, আমি কি বলছি তুমি গিয়ে আগে কাপড় চেঞ্জ করো। সো এরকম ওর ইউনিফর্ম নিয়ে অনেক মজা। আমার আসলে ইউনিফর্ম খুব পছন্দ, সেটা আর্মি হোক, সেটা নেভি হোক, সেটা পুলিশ হোক, ডিটেকটিভ হোক, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কেউ হোক, ইউনিফর্ম আমার পছন্দ। আচ্ছা, এমনিতে ভালো লাগতো কাকে নায়কদের মধ্যে? মাহফুজ ভাইকে ভালো লাগতো, মাহফুজ ভাইকে নায়ক মনে হয়। আফজাল ভাইকে নায়ক হিসেবে, এখন যেমন অপূর্বকে আমার নায়ক মনে হয়। যেমন কেউ আমাকে যদি জিজ্ঞেস করে যে অপূর্ব আর নিশোর মধ্যে পার্থক্য কী, তো আমি বলি যে অপূর্ব হচ্ছে নায়ক আর নিশো হচ্ছে অভিনেতা। যেমন সত্যজিৎ রায় যখন নায়ক ছবি বানালেন, তখন ওনার সব ছবিতে তো উনি সৌমিত্রকে নিতেন, কিন্তু যখন উনি নায়ক বানিয়েছেন তখন উনি উত্তম কুমারকে নিয়েছেন। তো তখন ওনাকে জার্নালিস্টরা প্রশ্ন করেছিলেন যে কেন আপনি এই সময় এসে উত্তম কুমারকে নিলেন। তো তখন উনি বলেছিলেন যে আমার ছবিতে নায়ক হয়ে এরকম বাঁকা হয়ে ঘুরে একটা হাসি দিবে, সেটা উত্তম কুমার ছাড়া আর কি হবে। তো অপূর্ব হচ্ছে সেই নায়ক, আর অনিশো হচ্ছে সেই অভিনেতা। বাংলাদেশের সিনেমার নায়কের মধ্যে আবার আলমগীর আঙ্কেলকে অনেক ভালো লাগতো, তারপরে ফেরদৌস ভাইকে ভালো লাগতো। ফেরদৌস ভাই তো আর এখন ছবি করে না। রিসেন্টলি শাকিব খানকে ভালো লাগে, আরেফিন শুভকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, শুভকে আমার অনেক ভালো লাগে, অনেক। এখন যারা কাজ করছেন অভিনেত্রী, তাদের কাজও কি দেখা হয়? হ্যাঁ, দেখি। মেহজাবিনের কাজ? হ্যাঁ, মেহজাবিনের কাজ ভালো লাগে, তাসনিয়া ফারিনের কাজ ভালো লাগে, সাদিয়া আইমানকেও দেখলাম ভালো লাগে। বাট এরা তো এখন কাজ শুরু করেছে। আমি আশা করি, যেমন মেহজাবিন যখন এসেছিল, তানজিন তিশা যখন এসেছিল, তখন শুরুর দিকে আমরা সবাই তো আসলে একেবারে পাকাপোক্ত হয়ে আসি না, কিন্তু এটা তো আসলে লার্নিং বাই ডুইং, ইটস এ প্রসেস। সো আমি মনে করি যে তটিনী, সাদিয়া আইমান, এদের ভেতরে অনেক ধরনের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এরা অনেক ভালো করবে। আমরা যেটা শুনি দর্শকদের কাছে যে আগের নাটক আর এখনকার নাটক এক না। আপনারা যখন ছিলেন সেই সময়ে যে মানের নাটক হতো, যে অভিনয়টা দর্শক দেখতে পেত, এখন সেটা দেখতে পায় না। আপনি কি আসলে একমত কিনা দর্শকদের সাথে? আমি যেমন একটু বলবো যে হ্যাঁ, মাঝখানে আমাদের নাটকের মান অনেক খারাপ হয়ে গিয়েছিল, এটার জন্য আমরা সবাই দায়ী, চ্যানেল দায়ী, এটার জন্য আমরা আর্টিস্টরা দায়ী, ডিরেক্টর দায়ী, প্রডিউসার দায়ী, আমরা সবাই দায়ী। এটা আসলে একার উপরে দায়টা দেওয়া যাবে না। তো তখন আমাদের নাটকটা অনেক ভালো ছিল, সবাই দেখতো, তারপর মাঝখানে পড়ে গেল। এখন আবার রিসেন্টলি আমি যখন ওই যে দেশের বাইরে গিয়ে কাজ করলাম, আমি দেখলাম যে ওরা আমাকে বলছে যে দিদি আমরা কিন্তু অনেক অপূর্বর নাটক দেখি, আমরা অনেক তানজিন তিশার নাটক দেখি, আমরা কিন্তু তোমাদের নাটক অনেক দেখি দিদি। সো দ্যাট মিনস উই আর কামিং ব্যাক।
আমরা এখন আবার ওই জায়গাটায় আসছি। সো এই জায়গাটা এখন আমাদের আর নষ্ট করা যাবে না, এখানে আবার আমাদের ধরে রাখতে হবে এবং ওই ভালো, কারণ আমরা মনে হচ্ছে যে এতদিন তো এগোইনি, আমরা পিছিয়েছি। সো যেহেতু আমরা মানে এই যে মাঝখানের টাইমটা বাদ দিয়ে এখন এই সময়টা আবার এই জায়গায় আসছে, সো এই জায়গাটা থেকে আমাদের ভালো করতে হবে, তাহলে আমি মনে করি যে ভালো কিছু হবে। আপনি কি ডিরেকশনে আসবেন কিনা? না, কারণ ডিরেকশনে আসা মানে হচ্ছে আমার মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাত পুরোটা একসাথে থাকতে হবে। বাট অ্যাক্টিংয়ে যেটা সুবিধা যে আমি অ্যাক্টিংটা করে চলে গেলাম, প্রডিউসিংয়ের সুবিধা যে আমি টাকাটা দিলাম, দেখলাম কাজ ঠিক আছে, মনিটরিং করলাম, কিন্তু ডিরেকশন অনেক টাফ, আমি এটা করতে চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আসলে আপনার সঙ্গে আজকে দেখা হবে এটা আমি জানি না, জানলে আমি আসলে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসতাম। না অসুবিধা টি-শার্ট নেই, পরে টি-শার্টে চলে ইউ আর ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সময় টিভিকে।